অ্যাপ্রুভ করে দিলাম। আচ্ছা, তাহলে আমরা শুরু করব। এমনিতে আধা ঘন্টা লেট। আচ্ছা, লেটটা কেন হলো বলি। আজকে আইসিএমইবির রেজাল্ট হয়েছে। ওই যে অফলাইনে আমি আইসিএমইবির লাইব্রেরিতে পড়াই, তো তো ওখানে মোটামুটি মাশাআল্লাহ 2 জন বাদ দিয়ে সবাই পাশ করেছে। হ্যাঁ, কোয়ান্টিটিভ অ্যানালাইসিসও পাশ করেছে, ফান্ডামেন্টাল অ্যাকাউন্টিংও পাশ করেছে, ইকোনমিক্সও পাশ করেছে। তো এই কারণে আসলে ওরা একটু এই প্রোগ্রাম টোগ্রাম করে আমাকে একটু লেট করাই দিল। হ্যাঁ, রেজাল্টটা হয়েছে হয়তো মাগরিবের সময়। জি শিমুল ইসমাইল ভাই ভাই, বলেন। জি, ওই যে যারা ইকোনমিক্সে পাশ করছে একবার নাম্বারটা আমার একটু দিয়েন, আমি একটু এদের সাথে যোগাযোগ করব। আচ্ছা দিব ভাই, ঠিক আছে দিয়ে দিব, আপনি ওদের সাথে যোগাযোগ করেন, সমস্যা নাই। আচ্ছা, তো এখন আমরা আজকে আমরা নতুন টপিকে যাব। এটা হচ্ছে রেশিও। এখান থেকে কখনো 15 মার্ক থাকে, কখনো 10 মার্ক থাকে। 10 মার্ক থাকেই অ্যাটলিস্ট। এটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা। হ্যাঁ, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস, যেটাকে রেশিও বলি আমরা। তো অনেক গুরুত্বপূর্ণ জায়গা। এখানে 24টার মতো ফর্মুলা আছে। অনেকে মুখস্থ করে, বাট আসলে মুখস্থ করাটা উচিত না। জিনিসগুলো বোঝা উচিত যে কেন হয়, কিভাবে হয়। তো আমরা এটা 2টা ক্লাস করব। আজকে ফার্স্ট ক্লাস। আমি একটু বেসিক আইডিয়া দিব এবং সূত্রগুলো নিয়ে আলোচনা করব। আগামী দিন আবার আমি সূত্র নিয়ে আলোচনা করব। এবং আপনাদের যে বই প্রিন্ট করেছেন সেখানে রেশিও আছে এবং প্রিভিয়াস কোশ্চিনেও আছে। আমি যেগুলো যেগুলো বলবো আপনারা জাস্ট এইটুকু প্র্যাকটিস করলে ইনশাল্লাহ এই 10 মার্ক নিশ্চিত হয়ে যাবে। কখনো 15 মার্ক আসে, কখনো 10 মার্ক আসে, বাট আসে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। এটা মেজর ইম্পর্টেন্ট জায়গা এটা। হ্যাঁ, তো আপনারা এই যে মার্কস গুলো, যেমন ডেপ্রিসিয়েশন 10 মার্ক আসে, রেশিও 10 মার্ক আসে, এরপরে আমরা ইনভেন্টরিতে যাব, ইনভেন্টরিতেও 10 মার্ক আসে। এইভাবে আপনারা যদি একটু সিরিয়াসলি পড়েন তাহলে এই সবগুলা মার্কস পাওয়া কিন্তু পসিবল। হুম, এই মার্কস গুলাই আপনাদেরকে পাশের দ্বার প্রান্তে নিয়ে যাবে। এটার জন্য কি করতে হবে, আপনাদেরকে খুব সিরিয়াসলি পড়াশোনা করা লাগবে। ঠিক আছে? আচ্ছা, তো আপনারা এই যে আমি আজকে পড়াবো এবং নেক্সট আরেকটা ক্লাসে পড়াবো, তাহলে এর মাঝখানে হচ্ছে 2 দিন আর একদিন একদিন গ্যাপ, আরো 2 দিন, 4 দিন। 4 দিন এই টপিকটার জন্য যেগুলো ম্যাথ আমি ছবি দিব, অ্যান্সার দিব, সেগুলো অবশ্যই আপনারা দেখে দেখে সলভ করবেন। পরে না দেখে দেখে প্র্যাকটিস করবেন। ফার্স্ট টাইম অন্তত পাকা খাতায় দেখে দেখে সলভটা তুলবেন। এটা তুললেই আপনাদের জায়গাগুলো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? আর কেউ যদি সময় পান না তুলেন, সে আসলে এটাকে ধরে রাখতে পারবেন না, এটুকু আমি বলতে পারি। তো ঠিক আছে, আমরা শুরু করি। রেশিও অ্যানালাইসিস। আচ্ছা দেখেন, রেশিও রেশিও কাকে বলে? 2 বা তার বেশি ফিগারের মধ্যে রিলেশনশিপ তৈরি করা। সবচাইতে ইজি রেশিও হলেও 2টা ফিগারের মধ্যে রিলেশনশিপ তৈরি করতে হয়। আর কমপ্লেক্স হলে 3, 4, 5টা ফিগারের মধ্যে রিলেশনশিপ তৈরি করতে হয়। আচ্ছা, প্রপোর্শন মেথড আছে। প্রপোর্শন মানে কি? ইস টু 2:1, 3:1, 1:2। এটা হলো প্রপোর্শন মেথড। তারপরে 2 নম্বরে আছে পার্সেন্টেজ মেথড। ঠিক আছে? পার্সেন্টেজ মেথড কি? 200%, 300%, 50%। আচ্ছা, এটাকে আমরা কি লিখতে পারি? 200%কে 200:100, 300:100, 50:100। আচ্ছা, তার মানে আমরা 100কে লুকিয়ে রাখি এখানে। হ্যাঁ, আচ্ছা এবার দেখেন আপনারা টাইমস মেথড। টাইমস মেথডে কি লিখবো? 2 কে লিখবো 2 টাইমস, 3 কে লিখবো 3 টাইমস, 1 কে লিখবো 1 টাইমস। এটাকে আবার যদি আমরা ইস টুতে প্রকাশ করি, তাহলে 2:1, 3:1, তারপরে হাফ:1, যেটা এই উপরে আছে। হ্যাঁ, বা 1:2। আচ্ছা, এই জিনিসগুলা কি? এই জিনিসগুলো ম্যাথমেটিক্যালি ইকুয়াল, যেটা আমরা শিখলাম। আচ্ছা, কোন রেশিওকে কোন উপায়ে শো করা যায়? আচ্ছা, এটা আমরা একটু পড়ি, তাহলে আমাদের কনসেপ্ট আরো ক্লিয়ার হবে। এগুলো আমি ছবি দিয়ে দিব। এমন ভাবে উপস্থাপন করতে হবে যাতে অন্যান্যদের বুঝতে সুবিধা হয়। এটাই তো আমাদের কাজ, তাই না? এখন বলা হয় 150%, ধরেন বললো, শুনতে ভালো লাগে না। এই স্টাইল সঠিক নয়, কারণ 100% এর উপর বলা সঠিক নয় বলে ধরে নেওয়া হয়। এসব ক্ষেত্রে প্রপোর্শন মেথড বা টাইমস মেথড চলবে। আচ্ছা, পার্সেন্টেজ মেথডে তখন জবাব দেওয়া যাবে যখন ভ্যালু ছোট হবে, লাইক 50%। এখন আর হাফ টাইমস চলবে না। যেখানে ভ্যালু অনেক বড় হয় সেখানে টাইমস মেথড ইউজ করা যায়, যেমন 7 টাইমস। পার্সেন্টেজ মেথডে এটাকে কি বলবো? 700%।
8 টাইমস, পার্সেন্টেজ মেথডে এটাকে বলে 800%। তো দেখেন 100%-এর উপর হলে এটা নট গুড, ভালো না। বেটার কোনটা, এটাকে টাইমসে প্রকাশ করা। 700% মানে কি 7 টাইমস, 800% মানে কি 8 টাইমস, ঠিক আছে, এটা বেটার, শুনতে ভালো লাগে। আচ্ছা, এখন আপনারা দেখেন, এগুলো আপনাদেরকে বারবার স্টাডি করতে হবে। আমি ফার্স্ট টাইম বুঝাই দিচ্ছি, আপনারা এগুলো বারবার স্টাডি করবেন। হ্যাঁ, বারবার স্টাডি করলে এমনি ইনশাল্লাহ দখল হয়ে যাবে। যাদের প্রিন্টার আছে প্রিন্ট করে নিবেন, যাদের প্রিন্টার নাই একটু হাতে লিখে নিবেন, পাকা খাতা করে নিবেন। যে রেশিও নর্মালি কাছাকাছি তাদের শো করা হয় প্রপোর্শন মেথডে, যেমন 4:3, 3:2, 2:1, এটসেট্রা। আচ্ছা, বৃষ্টিতে ভিজার কারণে আমার কণ্ঠটা একটু বসে গেছে, তো আপনারা একটু এটা ম্যানেজ করে নিন। যেই রেশিও অনেক বড় ভ্যালু রাখে তাদেরকে শো করা হয় টাইমস মেথডে, যেমন এই যে 700%, 800%, এটাকে কি বলা হয় 7 টাইমস, 8 টাইমস, এরকম। যে রেশিও অনেক ছোট ছোট ভ্যালু রাখে তাদেরকে শো করা হয় পার্সেন্টেজ মেথডে, মানে 100%-এর নিচে হলে, যেমন 30%, 40%, 50%, এরকম। হ্যাঁ, আচ্ছা, এইবার আমরা চলে যাব এটা রেশিও ক্রিয়েট কিভাবে হয়। দেখেন, নাম দিয়ে রেশিও আইডেন্টিফাই করা যাবে। রেশিও বের করার সময় আমরা এমন ডেটা ইউজ করব যাদের মধ্যে সম্পর্ক আছে। দুইটা মিনিংফুল ডেটা অ্যাডজাস্ট করা হয় যাদের মধ্যে কোনো না কোনো সম্পর্ক থাকে, ঠিক আছে। আচ্ছা, এখন আপনাদের বুকে 25 নাম্বার পেজে ফর্মুলা গুলো আছে, ঠিক আছে, যেটা আমি পিডিএফ দিয়েছিলাম। সেখানে 25 নাম্বার রেশিও চ্যাপ্টারের 25 নাম্বার পেজে সব ফর্মুলা দেওয়া আছে, আমি সব লিখে দিয়েছি আপনাদের যাদের সুবিধার জন্য সবার আর কি। আচ্ছা, এখন আমরা কি পড়বো, এখন আমরা পড়বো লিকুইডিটি রেশিও। লিকুইডিটি রেশিও 2 টাইপস, একটা হলো কারেন্ট রেশিও, একটা হলো কুইক রেশিও বা লিকুইড রেশিও বা অ্যাসিড টেস্ট রেশিও, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা এগুলো আর না পড়ে আমরা একটু জায়গা মতো চলে যাই। আচ্ছা, 1 মিনিট। আচ্ছা, এখন আমরা পড়বো 4 টাইপস অফ রেশিও পড়বো। আমরা কয় টাইপস, 4 টাইপস। সেই 4 টাইপস নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব। জাস্ট আপনারা আমাকে 1 মিনিট সময় দেন, আমি একটু বের করে নিই। এখন আমরা পড়বো লিকুইডিটি রেশিও নিয়ে। আচ্ছা, 4 টাইপসের রেশিও, এর মধ্যে একটা হচ্ছে লিকুইডিটি রেশিও। লিকুইডিটি রেশিও 2 টাইপস, একটা হলো কারেন্ট রেশিও, একটা হলো কুইক রেশিও। আচ্ছা, যেটা কুইক রেশিও তাকে আবার বলা হয় লিকুইড রেশিও, অ্যাসিড টেস্ট রেশিও, মানে এর 3টা নাম, কুইক রেশিও, লিকুইড রেশিও, অ্যাসিড টেস্ট রেশিও, ঠিক আছে। আচ্ছা, এটা কুইক মানে কি, মানে ফাস্ট, যা দ্রুত রূপ বদলায়, যেটা দ্রুত রূপ বদলায়। আচ্ছা, দেখেন এখানে কি বলছে, বলছে লিকুইড মানে হচ্ছে তরল, যখন যে পাত্রে রাখা হয় তখন তার রূপ ধারণ করে, নিজস্ব কোনো পার্মানেন্ট ফিগার নাই। বিজনেসে সেম, ক্যাশ যা রূপ চেঞ্জ করে কাজে আসে। যেসব জিনিস পরিবর্তন হয় তা আসবে লিকুইডিটি রেশিওতে। আচ্ছা, কোনো আইটেম ফিক্সড অ্যাসেট আসবে না। আচ্ছা, ফিক্সড অ্যাসেট পার্মানেন্ট, রূপ বদল করে না, তাই আসবে না। তাহলে কি আসবে, আমাদের শুধু কারেন্ট অ্যাসেট আসবে। শীটে কারেন্ট অ্যাসেট যা রূপ বদলায়, লাইবিলিটি সাইডে কারেন্ট লাইবিলিটি, তাহলে কারেন্ট অ্যাসেট আর কারেন্ট লাইবিলিটি আসবে। তাহলে ব্যালেন্স শিটে আমাদের দেখেন কারেন্ট অ্যাসেট, কারেন্ট লাইবিলিটি, এই দুইটা থেকে আমাদের কি তৈরি হয়, লিকুইডিটি রেশিও তৈরি হয়। কোথা থেকে, কারেন্ট অ্যাসেট আর কারেন্ট লাইবিলিটি থেকে। কেন, কারণ এরা রূপ বদলায়, বহুরূপী, এটাকে বলা হয় লিকুইডিটি রেশিও। আচ্ছা, এবার এদের
আমরা ফর্মুলাতে যাব। দেখেন ফর্মুলা কি বলছে। ফর্মুলা হলো কারেন্ট রেশিও ইজিক্যাল টু, ফর্মুলা কি, কারেন্ট অ্যাসেট বাই কারেন্ট লাইবিলিটিস। আচ্ছা, কুইক রেশিও, কুইক লিকুইড রেশিও বা অ্যাসিড টেস্ট রেশিও, এটার ফর্মুলা কি, কুইক অ্যাসেট বাই কুইক লাইবিলিটিস। কিন্তু দেখেন কুইক লাইবিলিটিসটা কেটে দিয়েছি, মানে এটা হবে না কেন, তাহলে কি হবে, হবে কুইক অ্যাসেট বাই কারেন্ট লাইবিলিটিস। উপরেরটা তো কারেন্ট লাইবিলিটিস, নিচেরটা তো কারেন্ট লাইবিলিটিস, জাস্ট ডিফারেন্স কোনটায়, উপরেরটায়। কুইক রেশিওর বেলায় কুইক অ্যাসেট আর কারেন্ট রেশিওর বেলায় কারেন্ট অ্যাসেট, বাট নিচেরটা দুইটারই সেম, এটা আপনারা মাথায় রাখবেন। আচ্ছা, এইবার আমরা কি করব, এইবার আমরা চলে যাব যে কারেন্ট অ্যাসেটের মধ্যে কি কি পড়ে। ঠিক আছে, দেখেন কারেন্ট অ্যাসেটের মধ্যে, এটা পেজ নাম্বার 26-এ আপনারা পেয়ে যাবেন, পড়ে ক্যাশ, পড়ে ব্যাংক, পড়ে ডেটর্স, ডেটর্স মানে অ্যাকাউন্ট রিসিভেবল, তারপরে কি পড়ে বিলস রিসিভেবল, তারপরে পড়ে স্টক, তারপরে পড়ে আউটস্ট্যান্ডিং ইনকাম, পড়ে প্রিপেড এক্সপেন্স, মার্কেটেবল সিকিউরিটিজ। মার্কেটেবল সিকিউরিটিজ মানে কি, মানে যেটাকে বেচে দ্রুত ক্যাশ করা যায়। ঠিক আছে, যেমন ধরেন যে আপনার সিকিউরিটিজ এর মধ্যে যা যা পড়ে আর কি, হ্যাঁ। আচ্ছা, তারপরে হলো শর্ট টার্ম লোন এন্ড অ্যাডভান্সেস, এই কয়টা জিনিস কি, এই কয়টা জিনিস হচ্ছে কারেন্ট অ্যাসেট। এবার কুইক অ্যাসেট কাকে বলে এটা আমাদের জানতে হবে। কুইক অ্যাসেট হচ্ছে ক্যাশ, ব্যাংক, ডেটর্স, বিল রিসিভেবল, স্টক হবে না, আর প্রিপেড এক্সপেন্স হবে না, এই দুইটা জিনিস হবে না। তাহলে এটার আরেকটা ফর্মুলা আছে, ফর্মুলাটা কি, ফর্মুলা হলো কারেন্ট অ্যাসেট থেকে দুইটা জিনিস বিয়োগ করলে হয়ে যায়, একটা স্টক, একটা প্রিপেড এক্সপেন্স, এই দুইটা বিয়োগ করলে কি হয়ে যায়, কুইক অ্যাসেট হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা এগুলো আমরা সামনে শিখবো, এটার ডিটেলস দেওয়া আছে, এগুলো আপনারা একটু পড়বেন, পড়লে বুঝতে পারবেন। আমরা এগুলোতে আর না যাই, এবার অঙ্কে চলে যাব। হ্যাঁ, দেখেন আমাদের কোশ্চিন নাম্বার 1। আচ্ছা, যাদের কাছে আমার পিডিএফটা আছে, যারা বুক বানিয়ে নিয়েছেন, তারা রেশিওর 1 নম্বর অঙ্কটা আপনারা বের করেন। আমি জাস্ট একটা বুঝাই দিই, বুঝাই দিয়ে এই রিলেটেড বাকিগুলা আপনাদেরকে হোমওয়ার্ক দিব, এবং সেগুলো সলিউশন আমি দিয়ে দিব, আপনারা প্র্যাকটিস করে সেটার সাথে মিলাই নিবেন। ঠিক আছে, আচ্ছা আমি জাস্ট বলি, আপনারা সেইভাবে কাজ করেন। রেশিও চ্যাপ্টারটা আগে আপনারা বাইর করেন, ফার্স্ট কাজ আপনাদের, দিয়ে কোশ্চিন নাম্বার 1 বাইর করেন। তো 1 মিনিট, আমি বুকটা বের করি। আচ্ছা, আমাদের রেশিওর 1 নম্বর কোশ্চিনটাতে কি বলছে দেখেন, পেজ নাম্বার 1-এ আছে রেশিওর 1 নম্বর ম্যাথটা, আপনারা দেখতে পারেন, এটা হচ্ছে কোশ্চিন নাম্বার 1। আচ্ছা, এখন আমরা এটাতে কি বলছে দেখেন, আমাদেরকে একটা ব্যালেন্স শিট দিয়ে রেখেছে,
দিয়ে বলছে ফ্রম দ্য অ্যাবভ ডাটা ক্যালকুলেট কারেন্ট রেশিও এন্ড কুইক রেশিও। কারেন্ট রেশিও এবং কুইক রেশিও তারা জানতে চেয়েছে, ঠিক আছে। তাহলে কারেন্ট রেশিও আর কুইক রেশিও এই দুইটা জিনিস আমাদের বের করতে হবে। তাইলে আমরা কি জানি? আমরা জানি যে কারেন্ট রেশিওর ফর্মুলা আমরা কি জানি? আমরা জানি কারেন্ট রেশিও ইজ ইকাল টু কারেন্ট অ্যাসেট বাই কারেন্ট লাইবিলিটিস, আর কুইক রেশিও মানে কুইক অ্যাসেট বাই কারেন্ট লাইবিলিটিস। ফর্মুলা লিখে নিলাম। লিখে নেওয়ার পরে আমরা আগে কি করব? এদের ওয়ার্কিং করব। এই যে দেখেন আমরা ওয়ার্কিং এ চলে গেছি। কারেন্ট অ্যাসেট, কারেন্ট অ্যাসেটের মধ্যে কি কি পড়ে সেটা আমরা আগে দেখব। প্রথমে দেখব ডেটর্স আছে 8,000 টাকা, স্টক আছে 24,000 টাকা, ক্যাশ এট হ্যান্ড, ক্যাশ এট ব্যাংক আছে 14,560 টাকা, প্রিপেড ইন্স্যুরেন্স আছে 1,440 টাকা। টোটাল যদি এটি যোগ করি 48,000 টাকা হচ্ছে আমাদের কারেন্ট অ্যাসেট। এবার আমাদের কুইক অ্যাসেট বের করতে হবে। কুইক অ্যাসেটের ফর্মুলা কি? কারেন্ট অ্যাসেট মাইনাস স্টক মাইনাস প্রিপেড এক্সপেন্স। দুইটা জিনিস কারেন্ট অ্যাসেট থেকে বিয়োগ হয়, কি কি? স্টক আর প্রিপেড এক্সপেন্স, ঠিক আছে। তাহলে কুইক অ্যাসেট আমরা বের করব। এখানে আমি লিখেও দিয়েছি স্টক এবং প্রিপেড ইন্স্যুরেন্স আসবে না, প্রিপেড এক্সপেন্স যেহেতু এটা। তাহলে ডেটর্স 8,000 টাকা, ক্যাশ অ্যাট ব্যাংক 14,560 টাকা, দুইটা যোগ করলে কত হচ্ছে? 22,560 টাকা। এটা হচ্ছে আমার কুইক অ্যাসেট। এবার আমরা কারেন্ট লাইবিলিটিস বের করব। আপনারা দেখেন কারেন্ট লাইবিলিটিস ইজ ইকাল টু ক্রেডিটর্স প্লাস প্রভিশন ফর ট্যাক্স কত টাকা? 46,800 প্লাস 1,200 টাকা, তাহলে 48,000 টাকা। তাহলে আমরা কারেন্ট অ্যাসেট পাইলাম, কুইক অ্যাসেট পাইলাম, কারেন্ট লাইবিলিটিস পাইলাম। এখন আমরা বসাই দিব কারেন্ট রেশিও ইজ ইকাল টু কারেন্ট অ্যাসেট বাই কারেন্ট লাইবিলিটিস। কারেন্ট অ্যাসেট কত পেয়েছি আমরা? এখানে দেখেন 48,000 টাকা। তাহলে কারেন্ট অ্যাসেট 48,000 টাকা বসাই দিলাম। কারেন্ট লাইবিলিটিস কত পেয়েছি? 48,000 টাকা। এটাও 48,000 টাকা বসাই দিলাম। কাটাকাটি করলে কি হয়? 1:1 আমরা লিখবো, ঠিক আছে, মানে 1:1। আচ্ছা, এটা হলো আমার কারেন্ট রেশিও হয়ে গেল। এবার আমরা কি করব? আমরা কুইক রেশিও করব। কুইক রেশিওর ফর্মুলা কি? কুইক অ্যাসেট বাই কারেন্ট লাইবিলিটিস। মানে দেখেন কারেন্ট রেশিও মানে কি? কারেন্ট অ্যাসেট বাই কারেন্ট লাইবিলিটিস। কুইকের বেলায় কি হবে? কুইক অ্যাসেট বাই কারেন্ট লাইবিলিটিস, মানে নিচে দুইটাই সেম। কারেন্ট লাইবিলিটিস এখানেও, এখানেও নিচে কারেন্ট লাইবিলিটিস, জাস্ট উপরের নামটা চেঞ্জ হবে। কারেন্টের বেলায় কারেন্ট অ্যাসেট, কুইকের বেলায় কুইক অ্যাসেট, এইটুকুই। তাহলে কুইক অ্যাসেটের মান আমরা কত পেয়েছিলাম? 22,560 টাকা। 22,560 বসাই দিলাম। কারেন্ট লাইবিলিটিস হলো 48,000, এটা বসাই দিলাম। তাহলে আমাদের কত হবে? 0.47। এটা হলে আমরা কি করব? এত ইস টু 1। এটা হলো আমাদের অ্যান্সার। এই অ্যান্সার আপনাদের কোশ্চিনে দেখবেন দেওয়া আছে। আপনারা কোশ্চিনের নিচে অ্যান্সার দেওয়া আছে, আপনারা সেটা মিলাই নিবেন। এই যে এখানে আপনাদের সুবিধার জন্য আমি দেখাই দিই। এইখানে দেখেন 1:1, আর এটা হচ্ছে 0.47:1। তো এইভাবে করে আমাদেরকে কাজ করতে হবে। এটা গেল ওয়ার্কিং নাম্বার 1। এই এই কোশ্চিনের আমি আপনাদেরকে জাস্ট বলে দিই 1 2 1 2 3 4 1 2 3 4 এই চারটাই হচ্ছে কারেন্ট অ্যাসেট কারেন্ট লাইবিলিটিস। তাহলে আপনাদের বাকিগুলো হোমওয়ার্ক থেকে গেল 2 3 4। এই তিনটা পার্টি আপনারা নিজে নিজে করবেন, ঠিক আছে। আমি এগুলোর অ্যান্সার এখনই দিয়ে দিব, আপনারা এগুলো বাসায় প্র্যাকটিস করবেন, ঠিক আছে। তাহলে আমাদের লিকুইডিটি রেশিও হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এক টাইপের রেশিও আমার হয়ে গেল, সেটা হলো লিকুইডিটি রেশিও। আমরা 4 টাইপ রেশিও পড়বো, ঠিক আছে। এখন আমরা 2 নম্বরে কোনটাতে যাব? 2 নম্বরে যাব টার্নওভার রেশিওতে। টার্নওভার বাই অ্যাক্টিভিটি রেশিও, এটা নিউ টাইপ, এটা সেকেন্ড টাইপ। কি নাম? টার্নওভার অথবা অ্যাক্টিভিটি রেশিও। আচ্ছা, এখন এটা সম্পর্কে আমি একটু আলোচনা করি। আমি আপনাদেরকে যেগুলো হোমওয়ার্ক দিব প্রত্যেকটার অ্যান্সার দিয়ে দিব। আপনারা দেখে দেখে ম্যাথগুলো পাকা খাতায় তুলবেন। ইনশাল্লাহ এভাবে করে আপনাদের ক্ল্যারিটি চলে আসবে, হ্যাঁ। এবং যথেষ্ট ব্যাখ্যা লেখা আছে, আপনারা ব্যাখ্যাগুলো জাস্ট রিডিং পড়লেই ধরতে পারবেন, এর জন্য কোনো সমস্যা হবে না। দেখেন টার্নওভার বা অ্যাক্টিভিটি রেশিওর বেলায় কি হয়? আচ্ছা, 1 মিনিট। আচ্ছা, টার্নওভার বা অ্যাক্টিভিটি রেশিওর বেলায় কি হয়? দ্য মেন গোল অফ বিজনেস ইজ আর্ন প্রফিট। ব্যবসার মূল উদ্দেশ্য প্রফিট অর্জন করা। প্রফিট ডিপেন্ড করে কার উপরে? সেলস এর উপরে। বিজনেসে মোস্ট ইম্পর্টেন্ট অ্যাক্টিভিটি হলো সেলস। টার্নওভার মানে সেলস। এখানে আছে 3টা ফর্মুলা, ঠিক আছে।
টার্নওভার মানে সেলস, এর ফর্মুলা কয়টা? 3টা। আচ্ছা, সেটা আমরা শিখবো। ফিক্সড অ্যাসেট টার্নওভার রেশিও, যেটাকে নন কারেন্ট অ্যাসেট টার্নওভার রেশিও বলে। তাহলে এখানে আমাদের কি হবে, এটা আমাদেরকে এখন শিখতে হবে। হ্যাঁ, তো আপনারা একটা জিনিস দেখেন, ফিক্সড অ্যাসেট এটা একটা নাম, টার্নওভার একটা নাম, দুইটা নাম। তাহলে টার্নওভারটা আমাদের উপরে চলে যাবে, ফিক্সড অ্যাসেটটা নিচে চলে আসবে। ফিক্সড অ্যাসেটে কি হয়? সব সময় ডেপ্রিসিয়েশন হয়। এই যে আমি লিখে দিয়েছি, দেখেন, নেট ফিক্সড অ্যাসেট। নেট ফিক্সড অ্যাসেট সমান কি? ফিক্সড অ্যাসেট মাইনাস ডেপ্রিসিয়েশন। তাহলে ফিক্সড অ্যাসেট এটাই থাকবে, বাট এভরি ইয়ার ডেপ্রিসিয়েশন হয়, ওই ফিক্সড অ্যাসেটের ভ্যালু ডিক্রিজ হবে, তাই নেট ইউজ করতে হবে। তাহলে কি হবে? নেট ফিক্সড অ্যাসেট। টার্নওভার ওয়ার্ডটা সবসময় উপরে বসে, আর এখানে টার্নওভার মানে কি? সেলস। টার্নওভার মানে কি? সেলস। তাহলে উপরে হবে সেলস, নিচে হবে নি ফিক্সড অ্যাসেট। তাহলে সেলস বাই নেট ফিক্সড অ্যাসেট। সেলস যদি কখনো কোশ্চিনে গিভেন না থাকে, তাহলে ফার্স্ট প্রিফারেন্স হলো সেলস। সেলস যদি কখনো কোশ্চিনে গিভেন না থাকে, তাহলে আমরা তার পরিবর্তে কি বসাবো? বসাবো কস্ট অফ গুডস সোল্ড। এটা মাথায় রাখতে হবে। কোন কোশ্চিনে আমরা এটা পাইলাম, ফিক্সড অ্যাসেট টার্নওভার রেশিও বা নন কারেন্ট অ্যাসেট টার্নওভার রেশিও পাওয়ার পরে আমরা দেখলাম যে টার্নওভার উপরে চলে গেল, ফিক্সড অ্যাসেট নিচে চলে গেল। এখন টার্নওভার মানে সেলস, সেলসটা নাই কোশ্চিনে, তাহলে আমরা কি করব? ফার্স্ট প্রিফারেন্স হলো সেলস। সেলস যদি কখনো না দেওয়া থাকে, তাহলে সেকেন্ড প্রিফারেন্স হলো কস্ট অফ গুডস সোল্ড। তার মানে সেলস কখনো গিভেন না থাকলে আমরা কস্ট অফ গুডস সোল্ড দিয়ে কাজ চালাবো। ঠিক আছে? আচ্ছা, এটার ব্যাখ্যা এখানে দেওয়া আছে। জাস্ট দুইটা নাম হলে কি হবে? একটা নাম নিচে যাবে, একটা নাম উপরে যাবে। যখন টার্নওভার কথাটা থাকে, টার্নওভার সব সময় উপরে যায়, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে? আচ্ছা, এটা গেল ফিক্সড অ্যাসেট টার্নওভার রেশিও। এরপর একটা কি দেখেন, কারেন্ট অ্যাসেট টার্নওভার রেশিও। আচ্ছা, তাহলে টার্নওভার সব সময় উপরে যায়, উপরে গেল, আর কারেন্ট অ্যাসেট নিচে গেল। তাহলে টার্নওভার মানে কি? এখানে সেলস। তাহলে সেলস হলো উপরে আর কারেন্ট অ্যাসেট হলো নিচে। আচ্ছা, কারেন্ট অ্যাসেটের যেহেতু ডেপ্রিসিয়েশন হয় না, সুতরাং এখানে নেট লেখা আসবে না, এখানে শুধু কারেন্ট অ্যাসেট আসবে। ঠিক আছে? তাহলে সেলস বাই কারেন্ট অ্যাসেট। এখন সেলস হলো ফার্স্ট প্রিফারেন্স। সেলস যদি কখনো না থাকে, তখন কি হবে? তখন আমরা লিখবো কস্ট অফ গুডস সোল্ড। ওকে, এইবার আমাদের গেল নন কারেন্ট অ্যাসেট, এবার গেল কারেন্ট অ্যাসেট। এরপরে কি? এরপরে হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল টার্নওভার রেশিও। তাহলে ওয়ার্কিং ক্যাপিটাল টার্নওভার, টার্নওভার যাবে উপরে, ওয়ার্কিং ক্যাপিটাল যাবে নিচে। ঠিক আছে? ওয়ার্কিং ক্যাপিটাল মানে কি? ওয়ার্কিং ক্যাপিটাল মানে হচ্ছে কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লাইবিলিটিস। ঠিক আছে? তো এখানে আমার টার্নওভার উপরে, টার্নওভার মানে কি? সেলস। যদি সেলস কখনো কোশ্চিনে গিভেন না থাকে, তখন আমরা সেকেন্ড প্রিফারেন্স কস্ট অফ গুড সোল্ড নিব। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের সেলস বাই ওয়ার্কিং ক্যাপিটাল, সেলস না থাকলে কি হবে? কস্ট অফ গুড সেল। আচ্ছা, গুড সোল্ড। আচ্ছা, তাহলে দেখেন, বিজনেসম্যান ওয়ার্ক করার জন্য যে ক্যাপিটাল লাগায় তাই ওয়ার্কিং ক্যাপিটাল, ওয়ার্ক করার জন্য যে ক্যাপিটাল লাগায় তাই ওয়ার্কিং ক্যাপিটাল। আচ্ছা, এখন এই যে আপনাদেরকে আমি অ্যাক্টিভিটি বা টার্নওভার রেশিও শিখাইলাম, এটা নিয়ে এখন আমি একটু আলোচনা করব, যাতে করে আপনাদের বিষয়টা একদম ইজি হয়ে যায়। জাস্ট 1 মিনিট। আমি একটু খাতায় যাই, না হলে আসলে আপনাদেরকে আরো ডিটেলস ভাবে বুঝাতে পারবো না। খাতায় গেলে আপনাদের বুঝতে খুব সুবিধা হবে। যেহেতু আমি ধরেই নিচ্ছি যে আপনারা একদম বিগিনার, আপনাদেরকে এই জায়গাগুলো খুব স্ট্রংলি শিখতে হবে। হ্যাঁ, তো আমি একটু খাতা ইউজ করি, তাহলে আমার মনে হয় যে আপনারা ভালো বুঝবেন। আচ্ছা, দেখেন। আচ্ছা, এইখানে আমরা একটু আলোচনা করি। হ্যাঁ, আমরা রেশিও পড়বো 4 টাইপস। ঠিক আছে? 4 টাইপস। তাহলে 1 নম্বরে হলো লিকুইডিটি,
রেশিও। লিকুইডিটি রেশিও, লিকুইডিটি রেশিও কখন ইউজ করা হয় আগে সেটা জানতে হবে। কোম্পানি এর শর্ট টার্ম ফাইন্যান্সিয়াল পজিশন জানার জন্য ইউজ হয়। কোম্পানি এর শর্ট টার্ম ফাইন্যান্সিয়াল পজিশন, কোম্পানি এর শর্ট টার্ম ফাইন্যান্সিয়াল পজিশন জানার জন্য ইউজ হয়। এটা হলো লিকুইডিটি রেশিও। আচ্ছা, 2 নাম্বারটা হচ্ছে ডেপ্ট বা সলভেন্সি বা লেভারেজ রেশিও। এইটা কি? এটা হচ্ছে কোম্পানির লং টার্ম ফাইন্যান্সিয়াল পজিশন জানার জন্য ইউজ হয়। কখন ইউজ হয়? কোম্পানি এর লং টার্ম, কোম্পানি এর লং টার্ম ফাইন্যান্সিয়াল পজিশন জানার জন্য ইউজ হয়। কোম্পানি এর লং টার্ম ফাইন্যান্সিয়াল পজিশন জানার জন্য ইউজ হয়। এবার 3 নাম্বারে কি? 3 নাম্বারে হচ্ছে অ্যাক্টিভিটি অবলিক টার্নওভার রেশিও। এইটা কখন ইউজ হয়? বা অ্যাক্টিভিটি টার্নওভার বা ইফিসিয়েন্সি রেশিও এটাকে বলা হয়। ইফিসিয়েন্সি রেশিও। আচ্ছা, কোম্পানি কতটা ইফেক্টিভলি তার বিজনেস মেনটেন করছে সেটা জানার জন্য ইফিসিয়েন্সি রেশিও ইউজ হয়। কোম্পানি কতটা ইফেক্টিভলি কোম্পানি কতটা ইফেক্টিভলি কোম্পানি কতটা ইফেক্টিভলি তার বিজনেস পরিচালনা করছে। কোম্পানি কতটা ইফেক্টিভলি তার বিজনেস পরিচালনা করছে তা জানার জন্য অ্যাক্টিভিটি রেশিও ইউজ হয়। আচ্ছা, লাস্ট হচ্ছে 4 নাম্বার যেটা আমরা শিখবো, এটাকে বলা হয়, আচ্ছা 1 মিনিট, সময়ও কমে এসছে। আচ্ছা, 4 নাম্বারে হচ্ছে, আচ্ছা আচ্ছা 4 নাম্বারে হচ্ছে প্রফিটেবিলিটি রেশিও। রেশিও প্রফিটেবিলিটি রেশিও কি? কোম্পানি কত প্রফিট করেছে, কোম্পানি কত প্রফিট করেছে তা জানার জন্য ইউজ হয়। এই হচ্ছে 4 টাইপস রেশিও। আচ্ছা, এখন লিকুইডিটি রেশিও যেটা, সেটা হলো ইস্টুতে প্রকাশ করা হয়, যেমন 1:2। আচ্ছা, ডেপ্ট সলভেন্সি বা লেভারেজ রেশিও পার্সেন্টেজে প্রকাশ করা হয়। অ্যাক্টিভিটিকে টার্নওভারকে টাইমসে প্রকাশ করা হয়, টাইমস। আর প্রফিটেবিলিটি রেশিওকে পার্সেন্টেজে প্রকাশ করা হয়। এই হচ্ছে 4 টাইপস আমরা শিখলাম। এটাতেই আমাদের 10 থেকে 15 মার্ক ক্যারি করে। শুধুমাত্র আমাদেরকে এইটুকু জানতে হবে 4 টাইপ রেশিও। এর মধ্যে লিকুইডিটি রেশিও আমরা পড়ে ফেলেছি, কারেন্ট রেশিও আর কুইক রেশিও, এর মধ্যে আর কিচ্ছু নাই। ডেট সলভেন্সি বা লেভারেজ রেশিও আছে, অ্যাক্টিভিটি টার্নওভার বা ইফিসিয়েন্সি রেশিও আছে, আরেকটা আছে প্রফিটেবিলিটি রেশিও।
লিকুইডিটি রেশিও ইউজ হয় কোম্পানির শর্ট টার্ম ফাইন্যান্সিয়াল পজিশন জানার জন্য, মানে 1 বছরের মধ্যে কোম্পানি তার দেনা পরিশোধ করতে পারবে কিনা এটা জানার জন্য ক্রেডিটর অথবা ব্যাংক এই রেশিও ইউজ করে। আচ্ছা, আবার একটা কোম্পানি লং টার্মে কোনো লোন পরিচালনা করতে পারবে কিনা এটা জানার জন্য ব্যাংক বা যে কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট অথবা ক্রেডিটর যাচাই করার জন্য ডেট সলভেন্সি বা লেভারেজ রেশিও চেক করে। অ্যাক্টিভিটি রেশিওটা কখন ইউজ হয়? আমার কোম্পানি কতটা ইফেক্টিভলি বিজনেস মেনটেন করছে সেটা জানার জন্য। যেমন ধরেন আমার কোম্পানিতে 100 মেশিন আছে, আসলে 100 মেশিনের নিডস আছে কিনা, সবগুলো সঠিক মতো ইউজ হয় কিনা, তাদের প্রোডাকশন ক্যাপাসিটি কেমন, এই যে বিষয়গুলো যাচাই বাছাই করা, এটা এই রেশিওর মাধ্যমে হয়। আর প্রফিটেবিলিটি রেশিও হচ্ছে কোম্পানি কোথায় কত প্রফিট করেছে কোন ভিত্তিতে, সেগুলো বের করে হচ্ছে প্রফিটেবিলিটি রেশিও। তাহলে এই 4 টাইপস রেশিও আমরা যদি পড়ে ফেলতে পারি, যার মধ্যে 1 নম্বরটা আমাদের হয়ে গেছে, তাহলে আমাদের ইনশাল্লাহ এই 10 থেকে 15 মার্ক কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকে লিকুইডিটির পরে এখন আমি পড়ছি অ্যাক্টিভিটি রেশিও, ঠিক আছে, বা টার্ন ওভার রেশিও। তো টার্ন ওভার রেশিওটা এখন আমি একটু খাতায় করাবো, কারণ আমি মুখে বলছি, এটাতে হয়তো আপনারা অনেকেই অনেক কিছু বুঝতে পারছেন না। হ্যাঁ, আমি জাস্ট আজকে একটু বেসিক ধারণা দিব, আগামী দিন ইনশাল্লাহ আমরা এগুলো খুব মানে গুরুত্বের সাথে করে ফেলতে পারবো, এটা নিয়ে কোনো সমস্যা নাই। আচ্ছা দেখেন, অ্যাক্টিভিটি বা টার্নওভার ওয়ার্ডটা এমন, এর এক এক জায়গায় এক এক অর্থ, ঠিক আছে। তো টার্নওভার মানে যখন সেলস, টার্নওভার কথাটার অর্থ যখন সেলস, তখন এর ফর্মুলা আছে 4টা। ঠিক আছে, কয়টা? 4টা। তো 1 নম্বরে আমরা লিখবো, সেটা হলো নন কারেন্ট অ্যাসেট টার্নওভার রেশিও। নন, যেটাকে ফিক্সড অ্যাসেট বলে, নন কারেন্ট অ্যাসেট, নন কারেন্ট অ্যাসেট টার্নওভার রেশিও। আচ্ছা, যখন এইরকম নাম থাকবে, নামের মধ্যেই আমাদের অ্যান্সারটা লুকানো থাকবে, আপনারা জাস্ট একটু খেয়াল করেন। নন কারেন্ট অ্যাসেট টার্নওভার রেশিও, তাহলে দেখেন এখানে 2টা নাম আছে, একটা আছে নন কারেন্ট অ্যাসেট আর একটা আছে টার্নওভার, 2টা নাম। তাহলে একটা নাম উপরে যাবে, একটা নাম নিচে যাবে। এখন সাধারণ নিয়ম কি? সাধারণ নিয়ম হচ্ছে প্রথম নামটা উপরে যাবে, দ্বিতীয় নামটা নিচে যাবে, কিন্তু এখানে একটা শর্ত আছে, টার্নওভার যত জায়গায় থাকবে সব সময় এই উপরে বসবে, টার্নওভার সব সময় উপরে বসবে। তাহলে এখন এখানে নিয়মটা বিপরীত হয়ে যাচ্ছে, টার্নওভার যদি উপরে বসে তাহলে প্রথম নামটা নিচে বসবে। তাহলে আমরা আগে সেটা লিখে ফেলবো, ঠিক আছে, আপনাদের জাস্ট বোঝানোর জন্য আমি এইভাবে করছি। দেখেন, টার্নওভার বসে গেল উপরে, আর নিচে কি বসবে? নন কারেন্ট অ্যাসেট, নন কারেন্ট অ্যাসেট। আচ্ছা, এখন টার্নওভার যে বসলো, এই টার্নওভারের তো একটা মানে আছে, টার্নওভারের এখানে মানে কি? মানে হচ্ছে সেলস, তাহলে বসবে সেলস, সেলস। আর এই যে নন কারেন্ট অ্যাসেট, বছর শেষে ডেপ্রিসিয়েশন হয়, তাহলে ডেপ্রিসিয়েশনটাকে বিয়োগ করতে হয়, এই জন্য এটাকে আমরা কি লিখবো? নেট নন কারেন্ট অ্যাসেট। কি লিখবো? নেট নন কারেন্ট অ্যাসেট, অ্যাসেট। আচ্ছা, এখন আপনারা দেখেন এই যে টার্নওভারের মানে হচ্ছে সেলস, যদি কোশ্চিনে কখনো সেলস গিভেন না থাকে, সেলস হলো আমার ফার্স্ট প্রিফারেন্স বাট সেলস দেওয়া নাই, তখন আমরা সেটা কিভাবে করব? সেকেন্ড প্রিফারেন্স হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড, কস্ট অফ গুডস সোল্ড, ঠিক আছে। তাহলে টার্নওভারের পরিবর্তে হবে সেলস, আর নিচে যেহেতু নন কারেন্ট অ্যাসেটের ডেপ্রিসিয়েশন হয় সেটা বাদ দিয়ে আমাকে লিখতে হবে, তার মানে আমরা কি লিখবো? নেট নন কারেন্ট অ্যাসেট। তাহলে নেট নন কারেন্ট অ্যাসেট নিচে, উপরে সেলস। এখন সেলস হলো আমার ফার্স্ট প্রিফারেন্স, সেলস যদি কখনো না থাকে তাহলে তার পরিবর্তে কি বসবে? তার পরিবর্তে বসবে কস্ট অফ গুডস সোল্ড, এটা হলো আমার সেকেন্ড প্রিফারেন্স। তাহলে ফার্স্ট রেশিওটা আমার হয়ে গেল নন কারেন্ট অ্যাসেট টার্নওভার রেশিও। এবার আমরা 2 নম্বর রেশিওতে যাব। 2 নম্বর রেশিওটা হচ্ছে কারেন্ট অ্যাসেট টার্নওভার রেশিও।
তাহলে আবার আগের মতো দুইটা নাম। আচ্ছা, আবার আগের মতো কি হবে, দুইটা নাম হবে। নাম দুইটা কি কি, একটা হলো কারেন্ট অ্যাসেট, একটা হলো টার্ন ওভার। তাহলে একটা উপরে যাবে, একটা নিচে যাবে। তো আমি আগেই বলেছি টার্ন ওভার সবসময় উপরে বসে। এই কথাগুলো আমি বলার সাথে সাথে আপনারা লিখে নিবেন, হ্যাঁ। টার্ন ওভার বসে উপরে, আর নিচে কি বসবে, কারেন্ট অ্যাসেট। কারেন্ট অ্যাসেট। তাহলে আমরা একটা জিনিস জানি, টার্ন ওভার ওয়ার্ডটা কখনো থাকবে না, তার মানেটা বসবে। তাহলে টার্ন ওভারের মানে এখানে কি দেখেন, টার্ন ওভার মানে সেলস। তাহলে সেলস বসবে উপরে, আর নিচে কি বসবে, কারেন্ট অ্যাসেট। কারেন্ট অ্যাসেটের যেহেতু ডেপ্রিসিয়েশন হয় না, সুতরাং কারেন্ট অ্যাসেটই বসবে, কারেন্ট অ্যাসেট। আচ্ছা, এইটা হলো জেনারেল ফর্মুলা, সেলস বাই কারেন্ট অ্যাসেট। কিন্তু কোশ্চিনে যদি সেলস গিভেন না থাকে, ফার্স্ট প্রিফারেন্স হলো সেলস। সেলস যদি গিভেন না থাকে, তখন আমরা কাকে বসাবো, আমরা বসাবো কস্ট অফ গুডস সোল্ড। ওকে, এটা হলো সেকেন্ড প্রিফারেন্স। তাইলে আমাদের দেখেন দ্বিতীয় রেশিও হয়ে গেল, আমাদের কোনো মুখস্থ করার প্রয়োজন নাই। দুইটা নাম আছে, জেনারেলি প্রথম নাম উপরে যায়, দ্বিতীয় নাম নিচে যায়। কিন্তু এইখানে টার্নওভার ওয়ার্ড যখনই থাকবে, এই সব সময় উপরে বসে, এটা মনে রাখতে হবে। তাহলে টার্নওভার উপরে, কারেন্ট অ্যাসেট নিচে। এবার টার্নওভার তো লেখা যাবে না, টার্নওভারের যেটা মানে সেটা লিখতে হবে। এখানে টার্নওভার মানে কি, সেলস। তাহলে সেলস উপরে, আর নিচে হলো কারেন্ট অ্যাসেট। যেহেতু কারেন্ট অ্যাসেটের ডেপ্রিসিয়েশন নাই, সুতরাং নেট বসবে না, শুধু কারেন্ট অ্যাসেট বসবে। তাহলে সেলস বাই কারেন্ট অ্যাসেট। এখন সেলস হলো আমার ফার্স্ট প্রিফারেন্স। কোশ্চিনে যদি সেলস গিভেন না থাকে, তখন সেকেন্ড প্রিফারেন্স হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। যখন সেলস থাকবে না, তখন কস্ট অফ গুডস সোল্ড বাই কারেন্ট অ্যাসেট হবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের দ্বিতীয় ফর্মুলা। এই দুইটা মিলে এখন হয়ে যাবে তৃতীয় ফর্মুলা। সেটা কি, অ্যাসেট দুই ভাগে বিভক্ত, নন কারেন্ট অ্যাসেট, কারেন্ট অ্যাসেট। তাহলে দুইটা মিলে কি, অ্যাসেট। রিকোয়েস্ট পাঠাইছি। জি, দুইটাই আপনি ক্লাস শেষে দিয়ে দিয়েন, হ্যাঁ। আচ্ছা, একটা অলরেডি আপনি চলতেছে আর এটা শেষ হলে দিয়ে দিব। আচ্ছা জি, পার্ট ওয়ান পার্ট টু লিখে দিয়ে দিয়েন। ঠিক আছে। তো আজকে তো আসলে এমন আবহাওয়া, সকাল থেকে বৃষ্টি, আইসিইউতে গেলাম ভিজতে ভিজতে, তারপরে সেখান থেকে আবার রাত্রে যে আসলাম ভিজতে ভিজতে, আমার কণ্ঠ সব বসে গেছে। হ্যাঁ, ভুল করে রেনকোটটা বাসায় রেখে চলে গেছিলাম। তো যাই হোক, আজকে মনটা আমার অনেক ভালো। আমার অফলাইনের অলমোস্ট দুইজন বাদ দিয়ে সবাই পাশ করেছে। তো আমি অনলাইনেও আপনাদের কাছে এটা প্রত্যাশা করি যে আপনাদের আপনারা ভাইয়া ভালো রাজশাহী থেকে পানি টানি হয়েছে নাকি? জি 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 জি, আমার বাসার সামনে রাস্তা আমরা ডুবে তো আছে, ভাইয়া হ্যাঁ। কালকে অফিসে গেছিলাম, মানে এমন অবস্থা, একটা করে গাড়ি পাশ দিয়া যায় আর ঢেউ পুরা বাইকের সিটের উপর দিয়ে টিভি চলে যায়, এমন অবস্থা। টিভিতে টিভিতে এটা দেখলাম যে আপনার বনানীর মতো জায়গাও ডুবে গেছে। হ্যাঁ, খুব জি। গুরুত্বপূর্ণ জায়গাগুলো দেখলাম যে ডুবে গেছে। তো আসলে আপনার এই কি বসুন্ধরা ডুবে গেছে, অনেক গুরুত্বপূর্ণ জায়গাগুলো দেখলাম যে ডুবে গেছে। তা আমি তো আসলে আমার ছোটবেলাটা চকবাজারে কেটেছে, আমার হাই স্কুল লাইফ পুরাটা পুরান ঢাকায় কেটেছে। তো আসলে অনেকের সাথেই কথা হলো, সবারই অবস্থা বেশ মানে নাজুক অবস্থা আর কি। যাই হোক, এখন তারপরও একটা জিনিস দেখেন, দেশের অনেক এলাকায় মানুষের বাড়ি ঘর কিন্তু নাই হয়ে যাচ্ছে বন্যাতে। আল্লাহ সেই দিক দিয়ে আমাদেরকে অনেকটা হেফাজতে রেখেছে, হ্যাঁ। চিটাগাং এর অবস্থাও অনেক খারাপ। তো আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন এই সমস্যাটা নির্মূল করে দেয়, সবাই ভালো অবস্থানে ফিরে আসে, এইটুকুই আমাদের চাওয়া। আর ঠিক আছে। তো আজকে এই রেজাল্ট হওয়াতে হঠাৎ করে আমি একটু ব্যাচ পড়াচ্ছিলাম, এর মধ্যে খবর পেলাম রেজাল্ট হয়েছে। রেজাল্ট দেখে সবাই অনেক খুশি, তারা একটু খাওয়া দাওয়ার প্রোগ্রাম করলো এই বৃষ্টির মধ্যেই। খেয়ে দিয়ে আবার এই আস্তে আস্তে আমার একটু লেট হয়ে গেছে আর কি। তো যাই হোক, ভালো লাগছে আজকে। আমি আপনাদের কাছেও এটা প্রত্যাশা করি, যদিও অফলাইনের মতো অনলাইনে আসলে টেক কেয়ার নেওয়া যায় না, হ্যাঁ। এইটা হলো কি, আমি আপনাদেরকে জাস্ট রাস্তাটা দেখাই দিব। যেমন ধরেন, এই যে আমি রেশিও গুলো প্রত্যেকটার ফর্মুলা কিভাবে হচ্ছে কিভাবে আসছে সব বুঝাই দিব, দিয়ে আমি আপনাদেরকে একটা অঙ্ক হয়তো করে দিব, করে দেওয়ার পর বাকিগুলো আপনাদেরকে হোমওয়ার্ক দিব এবং সেটার অ্যান্সার আমি প্রোভাইড করব। এখন যদি আপনারা সেটা খাতায় না করেন, আপনারা যদি দেখে দেখে শিখে ফেলেন, হ্যাঁ, মনে হয় যে পারি, তাহলে কিন্তু হবে না। পরীক্ষা হলে যে আপনারা ভুলে যাবেন। আপনাদেরকে এগুলো বারবার প্র্যাকটিস করতে হবে। যেমন এই যে দুইটা শিখাইলাম, যে নন কারেন্ট অ্যাসেট টার্নওভার রেশিও, তাহলে দেখেন নামের মধ্যেই তার ফর্মুলা আছে, নন কারেন্ট অ্যাসেট টার্নওভার। টার্নওভার সবসময় উপরে হয়, উপরে গেল, নন কারেন্ট অ্যাসেট নিচে আসলো। এখন
ইম্প্যাক্টটা আমাকে ভাবতে হবে। টার্নওভার মানে কি? সেলস, তাহলে সেলস উপরে বসলো। নন কারেন্ট অ্যাসেটের ডেপ্রিসিয়েশন হয়, তাহলে ডেপ্রিসিয়েশন নন কারেন্ট অ্যাসেট থেকে বাদ দিলে কি হয়? নেট নন কারেন্ট অ্যাসেট চলে আসলো। এখন সেলস হলো আমার ফার্স্ট প্রিফারেন্স। যদি কখনো কোশ্চিনে সেলস গিভেন না থাকে তখন আমরা কি করব? তখন আমরা সেকেন্ড প্রিফারেন্স নিব, সেটা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। ঠিক আছে, এটা ইনভেন্টরি চ্যাপ্টার যখন আপনারা পড়বেন কনসেপ্ট আপনাদের আরো ক্লিয়ার হবে। ঠিক আছে, আচ্ছা এটা হলো এই জায়গা। এখন দেখেন 2 নম্বরে আমাদের কি? কারেন্ট অ্যাসেট টার্নওভার রেশিও, তাহলে টার্নওভার উপরে, কারেন্ট অ্যাসেট নিচে। আচ্ছা, তাহলে টার্নওভার মানে কি? এখানে আমরা টার্নওভার মানে পড়ছি সেলস। আচ্ছা, তাহলে সেলস বাই কারেন্ট অ্যাসেট, কারেন্ট অ্যাসেটের যেহেতু ডেপ্রিসিয়েশন হয় না সুতরাং কারেন্ট অ্যাসেটই বসবে। সেলস হলো আমার ফার্স্ট প্রিফারেন্স, আর আমার সেকেন্ড প্রিফারেন্স হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। যদি সেলস কোশ্চিনে গিভেন না থাকে তখন আমরা কস্ট অফ গুডস সোল্ড নিয়ে কাজ করব। ঠিক আছে, তাহলে আমাদের এইটা হয়ে গেল অ্যাক্টিভিটি বা টার্নওভার রেশিওর দ্বিতীয় ফর্মুলা। এবার নন কারেন্ট অ্যাসেট যোগ কারেন্ট অ্যাসেট দুইটা মিলে কি হয়? টোটাল অ্যাসেট। এখন আমরা টোটাল অ্যাসেট টার্নওভার রেশিও করব। ঠিক আছে, যেটাকে বলা হয় অ্যাসেট টার্নওভার রেশিও। দেখুন, অ্যাসেট টার্নওভার রেশিও বা টোটাল অ্যাসেট টার্নওভার রেশিও একই কথা। হ্যাঁ, তো এখানেও আপনারা একটু যদি খেয়াল করেন দুইটা নাম, অ্যাসেট একটা, টার্নওভার একটা। ঠিক আছে, তাহলে আমরা কি করব? টার্নওভার সব সময় উপরে যায়, টার্নওভারকে উপরে লিখবো। ঠিক আছে, টার্নওভার, আর নিচে কি যাবে? অ্যাসেট। আচ্ছা, অ্যাসেটের মধ্যে কি কি থাকে? কারেন্ট অ্যাসেটও থাকে, নন কারেন্ট অ্যাসেটও থাকে। সুতরাং আমরা নেট নেট অ্যাসেট লিখবো, কারণ হলো নন কারেন্ট অ্যাসেটের ডেপ্রিসিয়েশন হয়। ঠিক আছে, আর টার্নওভার কথাটা আমরা লিখতে পারবো না, টার্নওভারের পরিবর্তে আমরা কি লিখবো? লিখবো সেলস। সেলস যদি কোশ্চিনে সেলস গিভেন না থাকে সেক্ষেত্রে আমরা নিব কস্ট অফ গুডস সোল্ড। ওকে, দেখেন সেম টাইপের ফর্মুলা, একই ফর্মুলা, তিনটা হয়ে গেল। এবার আমরা 4 নম্বরে যাব, ওয়ার্কিং ক্যাপিটাল টার্নওভার রেশিও। 4 নম্বর ফর্মুলা কি? ওয়ার্কিং ক্যাপিটাল টার্নওভার রেশিও। ওয়ার্কিং ক্যাপিটাল টার্নওভার রেশিও। আপনারা জাস্ট যদি এখন থেকে একটু সিরিয়াসলি পড়েন এই 2টা মাস, এটা কিন্তু অনেক বড় সাবজেক্ট, তাইলে আপনারা কিন্তু আমার তালে তালে পড়লেই ইনশাল্লাহ পাশ করে যাবেন। হ্যাঁ, আপনাদেরকে জাস্ট সিরিয়াসলি পড়তে হবে, সময় দিতে হবে। হ্যাঁ, 4 ঘন্টা থেকে 6 ঘন্টা প্রত্যেক দিন সময় দিতে হবে। এইটুকু না দিতে পারলে আসলে কিন্তু হবে না, আগেই বলে দিলাম। টার্ন ওভার উপরে আর ওয়ার্কিং ক্যাপিটাল হচ্ছে নিচে। ঠিক আছে, ওয়ার্কিং ক্যাপিটাল মানে আমরা কি জানি? কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লাইবিলিটিস। ঠিক আছে, তাহলে এখানে তো টার্ন ওভারটা আমরা লিখতে পারবো না, টার্ন ওভারের পরিবর্তে আমরা কি লিখবো? টার্ন ওভারের পরিবর্তে আমরা লিখবো হলো 1 নম্বরে সেলস। যদি কখনো কোশ্চিনে সেলস গিভেন না থাকে তাহলে আমরা কি লিখবো? কস্ট অফ গুডস সোল্ড বাই ওয়ার্কিং ক্যাপিটাল। আচ্ছা, সেলস বাই ওয়ার্কিং ক্যাপিটাল, যদি কখনো কোশ্চিনে সেলস না দেওয়া থাকে তাহলে কস্ট অফ গুড সোল্ড হবে। আমি আবার আপনাদের সুবিধার জন্য একটু রিপিট করি। দেখেন, দুইটা যখন নাম থাকবে তখন জেনারেলি নিয়ম কি? নিয়ম হলো প্রথম নাম উপরে যাবে, দ্বিতীয় নাম নিচে যাবে। বাট একটা ক্ষেত্রে এক্সেপশন আছে, সেটা হচ্ছে যদি দ্বিতীয় নামটা টার্ন ওভার হয়, টার্ন ওভার ওয়ার্ডটা অলওয়েজ উপরে যায়, তাহলে টার্ন ওভারটা এই জন্য এই জন্য আমরা কি কারেন্ট করব? বারবার আসতেছে এভারেজ তো রেকর্ডটা আগেরটা মানে এতটুকু হয়েছে কিনা বলতে পারতেছি না, চলে গেছিল হঠাৎ করে।
আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এটা হচ্ছে আপনি করেন। আর শিমুল ভাই, আপনি অবশ্যই আপনার পিসিটা 2-1 দিনের মধ্যে ঠিক করে ফেলেন। হ্যাঁ, অবশ্যই ঠিক করে ফেলেন। আচ্ছা দেখেন, এভারেজ স্টক নিচে চলে গেল, স্টক থেকে এভারেজ স্টক হলো। কারণ কি? কারণ ওপেনিং ক্লোজিং থাকলে আমরা এভারেজ নিব, শেষ। আচ্ছা, এখন স্টক বা ইনভেন্টরি কিসে ভ্যালু হলো? আমার ফার্স্ট প্রিফারেন্স। যদি কোনো কোশ্চিনে কস্ট অফ গুড সোল্ড না থাকে তখন আমরা কি করব? সেলস ধরবো। এটা আমার সেকেন্ড প্রিফারেন্স। বাস, স্টক টার্নওভার রেশিও হয়ে গেল 5 নাম্বার। এইবার আমরা কিসে যাব? এবার আমরা যাব 6 নাম্বার এন্ট্রিতে। আমাদের 6 নাম্বার এন্ট্রিটা কি? আচ্ছা, 6 নাম্বার হচ্ছে আমার অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার রেশিও। সে আমাকে এটা রিটার্ন করে দিল, ঠিক আছে? তো সে যে আমাকে রিটার্ন করে দিল, তাহলে আমি তাকে সেলস করেছিলাম 10,000 টাকা, সে আমাকে 1,000 টাকা রিটার্ন করে দিল। তাহলে এই 1,000 টাকা কমায় নিতে হবে না আমাকে? তো এটাকে আমরা তাহলে কি বলবো? 10,000 ছিল ক্রেডিট সেলস, 1,000 হলো সেলস রিটার্ন। তাহলে আমার নেট ক্রেডিট সেলস কত? 9,000 টাকা। এই জন্য এখানে আমরা নেট লিখবো, মানে ক্রেডিট সেলস থেকে সেলস রিটার্ন বিয়োগ হবে, ঠিক আছে? তাহলে আমরা কি লিখবো? নেট ক্রেডিট সেলস। তাহলে আবার আমি রিপ্লে করছি, ভালো মতো আপনারা জিনিসটা বুঝেন। খুবই মজা, এটা একদম ম্যাজিকের মতো রেশিওটা। হ্যাঁ, একটু যে সময় দিবে সে খুবই এনজয় করবে এই চ্যাপ্টারটা পড়তে। দেখেন, আমি এই যে আপনাদেরকে পড়াচ্ছি, আমার কিন্তু বই খাতা দেখা লাগছে না। অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার রেশিও, দুইটা নাম। তাহলে টার্নওভার অলওয়েজ উপরে, অ্যাকাউন্ট রিসিভেবল নিচে। এবার অ্যাকাউন্ট রিসিভেবল এর বেলায় কি হয়? ওপেনিং অ্যাকাউন্ট রিসিভেবল থাকে, ক্লোজিং অ্যাকাউন্ট রিসিভেবল থাকে। দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করব, করলে কি হবে? এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল হবে। আচ্ছা, এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল যে হলো, অ্যাকাউন্ট রিসিভেবল কখন হয় এটা আগে আমাকে জানতে হবে, সেই কারণটা আমি উপরে দিব। আচ্ছা দেখেন, সেলস দুই ভাবে হয়, একটা হলো ক্যাশ সেলস, একটা হলো ক্রেডিট সেলস। ক্যাশ সেলস এর জার্নাল এন্ট্রি কি হয়? ক্যাশ ডেবিট, সেলস ক্রেডিট, এখানে কোনো ঝামেলা নাই, এটা ক্লিয়ার। ক্রেডিট সেলস এ কি হয়? সেলস ক্রেডিট বাট অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবলটা কখন আসছে? যখন ক্রেডিট সেলস করছি। অ্যাকাউন্ট রিসিভেবলটা কখন আসছে? যখন আমরা ক্রেডিট সেলস করছি, তাই না? ক্রেডিট সেলস করলে আসছে অ্যাকাউন্ট রিসিভেবল। তাহলে আমরা এটা লিখবো, এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল নিচে, আর উপরে হলো ক্রেডিট সেলস। এখন ক্রেডিট সেলস এর মধ্যে কিছু মাল রিটার্ন আসতে পারে, সেলস রিটার্ন, তাহলে সেটা বিয়োগ করতে হয়। তো বিয়োগ করলে কি পাওয়া যায়? নেট ক্রেডিট সেলস। এই জন্য আমরা লিখবো নেট ক্রেডিট সেলস। ক্লিয়ার? এইটা হলো আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার রেশিও। ঠিক আছে? এইভাবে করে লজিক গুলো পড়ে আমাদেরকে মনে রাখতে হবে। এগুলো আমি ছবি দিব, এগুলো আপনারা বারবার খাতায় দেখে 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 প্র্যাকটিস করবেন। 5 বার 7 বার 10 বার করলে দেখবেন যে মরার আগে আর ভুলবেন না। আর যারা করবেন না, সময় কম পাবেন, বা একবার করে মনে করবেন হয়ে গেছে, তারা পরীক্ষায় যায় দেখবেন যে পারবেন না, ভুল হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা 7 নাম্বার এন্ট্রিতে যাব। এটা আমরা করলাম অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার রেশিও। এইবার 7 নাম্বার হলো অ্যাকাউন্টস পেয়েবল টার্নওভার রেশিও। অ্যাকাউন্টস পেয়েবল টার্নওভার রেশিও। আচ্ছা, এখানেও দুইটা নাম, একটা হলো অ্যাকাউন্টস পেয়েবল, একটা হলো টার্নওভার। তাইলে আমরা কি করব? টার্নওভার সব সময় উপরে যায়, আর অ্যাকাউন্টস পেয়েবল নিচে যায়। আচ্ছা, এখন টার্নওভার কথাটা আমরা লিখবো না, আগে আমরা অ্যাকাউন্টস পেয়েবল, ওপেনিং অ্যাকাউন্টস পেয়েবল থাকতে পারে, ক্লোজিং অ্যাকাউন্টস পেয়েবল থাকতে পারে। তাইলে আমরা কি করব? এভারেজ অ্যাকাউন্টস পেয়েবল টার্নওভার, মানে এভারেজ অ্যাকাউন্টস পেয়েবল কখন হয় এটা আমাদেরকে দেখতে হবে কিভাবে হয়। দেখেন, ঠিক আছে? তাহলে ক্যাশ পারচেস, ক্যাশ পারচেস, আর একটা হচ্ছে ক্রেডিট
পারচেস। আচ্ছা, ক্যাশ পারচেস ক্রেডিট, এটা হলো আমার এখানকার জার্নাল এন্ট্রি। আর ক্রেডিট পারচেসের বেলায় কি হবে? পারচেস ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট, ঠিক আছে। তাহলে বেলা নাই পারচেস টু দা ক্রেডিট পারচেস করছি, ঠিক আছে। তাহলে অ্যাকাউন্টস পেয়েবল কখন আসছে? যখন আমরা ক্রেডিট পারচেস করছি। তাহলে আমাদের এখানে এভারেজ অ্যাকাউন্টস পেয়েবল কখন হয়? যখন ক্রেডিট পারচেস হয়। তাহলে আমরা উপর, এখন ধরেন আমি গার্মেন্টস এর ব্যবসা করি, ঢাকা থেকে আমি বাকি মাল কিনে নিয়ে আসছি 1 লাখ টাকার মহাজনের কাছ থেকে। আনার পরে কিছু মাল আমার এখানে চলছে না বা ডিফেক্টিভ আছে, সে মালটা আমি তাকে ফেরত দিব। তার মানে সেটাকে কি বলে? পারচেস রিটার্ন বলে। তাহলে ক্রেডিট পারচেস থেকে পারচেস রিটার্ন যদি বিয়োগ করে দিই, ধরেন 1 লাখ টাকার মাল এনেছিলাম, 10,000 টাকার মাল আমি রিটার্ন পাঠাইলাম, তাহলে আমার নেট ক্রেডিট পারচেস কত? 90,000 টাকা। সুতরাং এখানে নেট লিখতে হবে, মানে পারচেস রিটার্ন বাদ দিয়ে, ঠিক আছে, নেট ক্রেডিট পারচেস। তাহলে আমার ফর্মুলাটা কি দাঁড়াচ্ছে দেখেন তো, এটা হচ্ছে আমার 7 নাম্বার ফর্মুলা, অ্যাকাউন্টস পেয়েবল টার্নওভার রেশিও, ঠিক আছে। অ্যাকাউন্টস পেয়েবল টার্নওভার রেশিও দুইটা নাম, একটা হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল, একটা হচ্ছে টার্নওভার। আমরা জানি টার্নওভার সব সময় উপরে বসে, তাহলে টার্নওভার উপরে চলে গেল আর অ্যাকাউন্টস পেয়েবলটা নিচে চলে গেল, ঠিক আছে। এখন অ্যাকাউন্টস পেয়েবল ওপেনিং অ্যাকাউন্টস পেয়েবল থাকে, ক্লোজিং অ্যাকাউন্টস পেয়েবল থাকে, তাহলে এটাকে আমরা কি করব? এভারেজ অ্যাকাউন্টস পেয়েবল বের করব। তো এভারেজ অ্যাকাউন্টস পেয়েবল এর ফর্মুলা ইজ ইকাল টু ওপেনিং অ্যাকাউন্টস পেয়েবল প্লাস ক্লোজিং অ্যাকাউন্টস পেয়েবল বাই 2, ঠিক আছে। এটা কি? এটা হচ্ছে আমাদের এভারেজ অ্যাকাউন্টস পেয়েবল এর ফর্মুলা, ওপেনিং অ্যাকাউন্টস পেয়েবল প্লাস ক্লোজিং অ্যাকাউন্টস পেয়েবল বাই 2। তাহলে আমরা পেয়ে গেলাম এভারেজ অ্যাকাউন্টস পেয়েবল। আর এই অ্যাকাউন্টস পেয়েবল কখন হয় সেই কারণটা আমাকে উপরে লিখতে হবে। তাহলে দেখেন, পারচেস দুই রকম হয়, ক্যাশ পারচেস, ক্রেডিট পারচেস। ক্যাশ পারচেসের জার্নাল এন্ট্রি কি হয়? পারচেস টু ক্যাশ। আচ্ছা, ক্রেডিট পারচেস যখন আমরা করি তখন কি হয়? পারচেস টু অ্যাকাউন্টস পেয়েবল। তাহলে অ্যাকাউন্টস পেয়েবলের জন্ম কখন হয়? যখন আমরা ক্রেডিট পারচেস করি তখন আমার দেনা বাড়ে। অ্যাকাউন্টস পেয়েবল মানে কি? আমার দেনা, আমাকে পে করতে হবে, আমার লাইবিলিটিজ এটা, ঠিক আছে। তাহলে অ্যাকাউন্টস পেয়েবল কখন হয়? যখন আমরা ক্রেডিট পারচেস করি। তাহলে এই যে অ্যাকাউন্টস এভারেজ অ্যাকাউন্টস পেয়েবল, এটা কখন হবে? যখন ক্রেডিট পারচেস করব, কারণটা আমরা উপরে লিখবো। তাহলে এটা হলো ক্রেডিট পারচেস। এখন আমি 1 লাখ টাকার ক্রেডিট পারচেস করেছি, ঢাকা থেকে 1 লাখ টাকার আমি ক্রেডিট পারচেস করে নিয়ে আসছি। আনার পর আমি দেখছি 10,000 টাকার মাল ডিফেক্টিভ, তাহলে তো সেই মালটা আমি ফেরত পাঠাবো, পারচেস রিটার্ন করব। তাহলে পারচেস থেকে পারচেস রিটার্ন মাইনাস করলে কি হয়? নেট ক্রেডিট পারচেস, নেট ক্রেডিট পারচেস, ঠিক আছে। এটা আমরা পেয়ে গেলাম। তাহলে আমাদের ফর্মুলা কি? এইটাই। অ্যাকাউন্টস পেয়েবল, দেখেন আবার আমি বুঝাচ্ছি, টার্নওভার সব সময় উপরে যায়, অ্যাকাউন্টস পেয়েবল নিচে আসে। আচ্ছা, অ্যাকাউন্টস পেয়েবল ওপেনিং ও থাকতে পারে, ক্লোজিং ও থাকতে পারে, দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করব, করলে আমরা কি পাবো? এভারেজ অ্যাকাউন্টস পেয়েবল। এই যে এভারেজ অ্যাকাউন্টস পেয়েবল দিয়ে দিলাম। এবার উপরে কি হবে? উপরে টার্নওভারের পরিবর্তে কি কারণে অ্যাকাউন্টস পেয়েবল হয় সেই কারণটা আমাকে লিখতে হবে। তাহলে কারণটা কি? কারণটা আমরা এইভাবে দেখব, যে যখন আমরা ক্রেডিট পারচেস করি তখন অ্যাকাউন্টস পেয়েবল হয়। তাহলে অ্যাকাউন্টস পেয়েবল হওয়ার কারণ কি? ক্রেডিট পারচেস। এই কারণটা আমরা উপরে লিখবো, এই যে দেখেন, ক্রেডিট পারচেস। যেহেতু পারচেস থেকে পারচেস রিটার্ন হতে পারে, এই জন্য আমরা কি লিখবো? পারচেস রিটার্নকে বাদ দিয়ে নেট ক্রেডিট পারচেস। যেমন অ্যাকাউন্ট রিসিভেবল এর বেলা ছিল নেট ক্রেডিট সেলস, এখানেও হবে নেট ক্রেডিট পারচেস, ঠিক আছে। এই হলো আমাদের অ্যাকাউন্টস পেয়েবল টার্নওভার রেশিও। তাহলে এই 7টা এন্ট্রি আমাদের গেল, আর 3টা আমাদের আছে, সেই 3টা এখন আমরা শিখবো। তাহলে আমাদের টার্নওভার রেশিও শেষ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এখন সেই 3টা আমি একটু বের করে ফেলি, 1 মিনিট সময় দিবেন।
আচ্ছা, আজকে না হলে এই পর্যন্ত থাক, কারণ হলো আপনাদের একটু ভারী হয়ে যাবে। আমি শুরু থেকে আরেকবার আপনাদেরকে একটু রিভাইজ করে দিই, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়, কারণ না হলে আপনারা গোলমাল পাকায় ফেলবেন। এটা আমি চাচ্ছি না। যেহেতু অল্প একটু আর সময় আছে, 10 মিনিটের মতো, এই সময়টা আমি একটু আলোচনা করে দিই এবং এগুলোর আপনাদেরকে ছবি দিয়ে দিই, যাতে করে আপনারা নোট ডাউন করে ফেলতে পারেন এবং এটা স্টাডি করতে পারেন। হ্যাঁ, তো থিওরি গুলো আর আলোচনা করব না, থিওরি গুলা জাস্ট আমি আপনাদেরকে দিয়ে দিই। এক মিনিট। আচ্ছা, আপনাদের আপনারা অবশ্যই এগুলো পড়বেন, যাদের প্রিন্টার আছে প্রিন্ট করে নিবেন, যাদের প্রিন্টার নাই দেখে দেখে একটু লিখবেন, লিখে জিনিসগুলো প্র্যাকটিস করবেন, কারণ এর কোনো বিকল্প নাই। ঠিক আছে? আচ্ছা, এখন আমি আগে আপনাদেরকে ছবিগুলো দিয়ে দিই, তারপরে আলোচনা করি। আচ্ছা দেখেন, 4 টাইপস রেশিও আমরা পড়বো। একটা হচ্ছে লিকুইডিটি রেশিও, আচ্ছা 2 নাম্বার হচ্ছে ডেট সলভেন্সি বা লেভারেজ রেশিও, 3 নাম্বার হচ্ছে অ্যাক্টিভিটি টার্নওভার বা ইফিসিয়েন্সি রেশিও, আর 4 নাম্বার হচ্ছে আমাদের কি, ও এখানে তো আরেকটা ছুটে গেছে, সেটা হলো লিকুইডিটি রেশিও। ওই সরি, লিকুইডিটি রেশিওর আপনাদেরকে আমি অঙ্কগুলা আহ, এক করিয়েছি, এক অনুযায়ী পরের 4টা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি এবং সেটার আপনাদেরকে অ্যান্সারও দিয়ে দিচ্ছি। অবশ্যই আপনারা দেখে দেখে প্রথমে প্র্যাকটিস করেন, প্র্যাকটিস হয়ে গেলে তখন আপনারা নিজে নিজে করার চেষ্টা করবেন, বাট এগুলো আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে, এর কোনো বিকল্পই নাই। হ্যাঁ, শিওরলি আপনাদেরকে এগুলো শিখতে হবে, এখান থেকে মার্কস আসে, খুবই গুরুত্বপূর্ণ জায়গা। সুতরাং আপনারা অবশ্যই এই জায়গাটাকে স্কিপ করবেন না। হুম। আচ্ছা, 4টা দিলাম, দেওয়ার পর অ্যাক্টিভিটি বা টার্নওভার রেশিওর এখন আমি আপনাদেরকে ইয়াগুলো দিব। আপনাদের এই যে আজকের পড়াটুকু আজকেই শেষ করতে হবে, যতটুকু গ্যাপ থাকবে, মানে গ্যাপ যেন না থাকে, এইটুকু শেষ করে, আমি ছবি দিয়ে দিলাম, হ্যাঁ, এইটুকু শেষ করে আপনারা কি করবেন, আজকে শেষ করে কালকে আপনারা, যেহেতু কালকে ক্লাস নাই, কালকে এসে আপনারা এগুলো রিভাইজ করবেন। এইভাবে যদি না আগান, তাহলে কিন্তু আসলে আপনারা আগাতে পারবেন না। হ্যাঁ, আমি বারবার একটা কথা বলি, যে দিনের পড়াটা দিনে করে ফেলবেন, দিনের পড়াটা দিনে না করতে পারলে আসলে ঝামেলা আছে। হ্যাঁ, দেখেন, এখন আপনাদের সুবিধার জন্য আমি একটু আলোচনা করব এই জায়গাগুলো, যেন আপনাদের স্ট্রং হয়ে যায়। প্রথমে আমরা কি শিখেছিলাম, আমরা শিখেছিলাম কারেন্ট রেশিও আর কুইক রেশিও। সেটাতে যাওয়ার আগে আমি একটু বলে দেই, দেখেন 4 টাইপের রেশিও আমরা শিখবো: লিকুইডিটি রেশিও, ডেট সলভেন্সি বা লেভারেজ রেশিও, অ্যাক্টিভিটি টার্নওভার বা ইফিসিয়েন্সি রেশিও, 4 নম্বরে হচ্ছে প্রফিটেবিলিটি রেশিও। আচ্ছা, লিকুইডিটি রেশিও কিসে প্রকাশ করা হয়? ইস টু তে প্রকাশ করা হয়, 1:2। আচ্ছা, ডেপ্ট হলো পার্সেন্টেজে প্রকাশ করা হয়, অ্যাক্টিভিটি টাইমসে প্রকাশ করা হয়, প্রফিটেবিলিটি পার্সেন্টেজে প্রকাশ করা হয়, এটা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। আচ্ছা, তারপরে আমাদেরকে কি করতে হয় দেখেন, লিকুইডিটি রেশিও কখন ইউজ করা হয়? যখন কোম্পানির শর্ট টার্ম সলভেন্সি পজিশন জানার জন্য ইউজ হয়। তার মানে কি, শর্ট টার্ম মানে কি, 12 মাসের মানে 1 বছরের কোম্পানিটার মানে স্টেবিলিটি কতটুকু, কোম্পানিটার দায় কতটুকু, আয় কতটুকু, অ্যাসেট কতটুকু, এগুলো জানার জন্য লাইবিলিটি মানে লিকুইডিটি রেশিও ইউজ হয়। ডেপ্ট বা সলভেন্সি বা লেভারেজ রেশিও কখন ইউজ হয়? কোম্পানির লং টার্ম ফাইন্যান্সিয়াল পজিশন জানার জন্য, মানে মোর দেন 1 ইয়ার, এটা 5 ইয়ার হতে পারে, 3 ইয়ার হতে পারে, 10 ইয়ার্স হতে পারে, এই ধরনের কোম্পানির হেলথ জানার জন্য ইউজ হয় এই রেশিও। আচ্ছা, অ্যাক্টিভিটি বা টার্নওভার বা ইফিসিয়েন্সি রেশিও কতটা ইফেক্টিভলি
কতটা ইফিসিয়েন্টলি কোম্পানি তার বিজনেস মেনটেন করছে সেটা জানার জন্য, তার মেশিনারিজ ঠিক মতো ইউজ হচ্ছে কিনা, তার প্রোডাকশন ক্যাপাসিটি ঠিকঠাক চলছে কিনা, সবকিছু হ্যাঁ জানার জন্য এটা ব্যবহার হয়। আর প্রফিটেবিলিটি রেশিও হলো কোম্পানি কত প্রফিট করেছে তা জানার জন্য ইউজ হয়। তাহলে এই চারটা বিষয় আপনাদেরকে কি কারণে ইউজ হয় এবং কি দ্বারা তাদেরকে প্রকাশ করা হয় এটা যেন কোনো অবস্থায় মিস না হয়। ঠিক আছে, ফার্স্ট কথা। এবার আমরা তারপরে কি পড়েছিলাম, আমরা পড়েছিলাম হলো কারেন্ট রেশিও আর কুইক রেশিও। খুবই ইজি। কারেন্ট রেশিও কারেন্ট অ্যাসেট বাই কারেন্ট লাইবিলিটিস, কুইক রেশিও হচ্ছে কুইক অ্যাসেট বাই কারেন্ট লাইবিলিটিস। দুইটার নিচেই কারেন্ট লাইবিলিটিস। জাস্ট কারেন্ট অ্যাসেটের বেলায় উপরে বসবে কারেন্ট অ্যাসেট, কুইক অ্যাসেটের বেলায় উপরে বসবে কুইক অ্যাসেট। এইটুকু আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আচ্ছা, এটা গেল ফার্স্ট কথা। এরপরে এরপরে আমরা শিখেছি টার্নওভার রেশিও। ঠিক আছে, অ্যাক্টিভিটি বা টার্নওভার রেশিও। তাহলে অ্যাক্টিভিটি বা টার্নওভার রেশিওতে টার্নওভার কথাটা বিভিন্ন জায়গায় বিভিন্ন অর্থে ইউজ হয়। ঠিক আছে, তো দেখেন এইখানে যখন টার্নওভার মানে সেলস, তখন চারটা ফর্মুলা আছে, এই চারটা আগে আমরা পড়বো। এক নম্বর হচ্ছে নন কারেন্ট অ্যাসেট টার্নওভার রেশিও। তাহলে দেখেন দুইটা নাম, একটা হচ্ছে নন কারেন্ট অ্যাসেট, একটা হচ্ছে টার্নওভার। যেহেতু টার্নওভার সব সময় উপরে বসে, টার্নওভার উপরে বসবে, নন কারেন্ট অ্যাসেট নিচে বসবে। হলো ফার্স্ট কথা। এইবার দেখেন কি হবে, টার্নওভার মানে কি, এখানে হচ্ছে সেলস, তাহলে সেলস বসে গেল, টার্নওভার মানে সেলস বসে গেল। আর নিচে কি হবে, নন কারেন্ট অ্যাসেট আছে, এটা ডেপ্রিসিয়েশন হয়। তাহলে আমরা নন কারেন্ট অ্যাসেট থেকে ডেপ্রিসিয়েশন বাদ দিব, বাদ দিলে কি পাবো, নেট নন কারেন্ট অ্যাসেট। তাহলে সেটা বসাই দিলাম, নেট নন কারেন্ট অ্যাসেট। ঠিক আছে, আচ্ছা এইটা আপনাদের সুবিধার জন্য আমি একটু লিখে দিই। হ্যাঁ, নেট নন কারেন্ট অ্যাসেটের ফর্মুলা, নেট নন কারেন্ট অ্যাসেট, এটার ফর্মুলা কি, এটার ফর্মুলা হচ্ছে নন কারেন্ট অ্যাসেট মাইনাস ডেপ্রিসিয়েশন, অ্যাসেট মাইনাস ডেপ্রিসিয়েশন। ওকে, এটা হচ্ছে তার ফর্মুলা। এটাকে বলা হয় নন কারেন্ট অ্যাসেট মাইনাস ডেপ্রিসিয়েশন, কে বলা হয় নেট নন কারেন্ট অ্যাসেট। হলো, আচ্ছা এইবার সেলস বাই নেট নন কারেন্ট অ্যাসেট। এখন এইটা যখন হয়ে গেল, হয়ে যাওয়ার পরে যদি কখনো কোশ্চিনে সেলস গিভেন না থাকে, সেলস হলো আমার ফার্স্ট প্রিফারেন্স, যদি সেলস না থাকে তখন কি করব, সেলস না থাকলে তার পরিবর্তে আমরা কস্ট অফ গুডস সোল্ড ইউজ করব, এটা সেকেন্ড প্রিফারেন্স। ঠিক আছে, আচ্ছা এটা কি গেল আমার নন কারেন্ট অ্যাসেট টার্নওভার রেশিও। এবার দুই নম্বরে আমরা কি পড়বো, কারেন্ট অ্যাসেট টার্নওভার রেশিও। সেম, টার্নওভার উপরে কারেন্ট অ্যাসেট নিচে। কারেন্ট অ্যাসেটের যেহেতু ডেপ্রিসিয়েশন হয় না, সুতরাং কারেন্ট অ্যাসেটই বসবে। টার্নওভার মানে কি, সেলস, এখানে আমরা পড়ছি টার্নওভার মানে সেলস। সেলস হলো ফার্স্ট প্রিফারেন্স, যদি সেলস না থাকে তাহলে কি বসবে, বসবে কস্ট অফ গুডস সোল্ড। ঠিক আছে, তাহলে সেলস বাই কারেন্ট অ্যাসেট। ঠিক আছে, এইবার তিন নাম্বার দেখেন অ্যাসেট টার্নওভার রেশিও। তাহলে কি হবে, টার্নওভার উপরে অ্যাসেট নিচে। টার্নওভার মানে কি, টার্নওভার মানে হচ্ছে সেলস। আর অ্যাসেটের মধ্যে দুইটা জিনিস পড়ে, কারেন্ট অ্যাসেট নন কারেন্ট অ্যাসেট। যেহেতু নন কারেন্ট অ্যাসেটের ডেপ্রিসিয়েশন হয়, সুতরাং নেট অ্যাসেট আমরা লিখবো, নেট অ্যাসেট, সেলস বাই নেট অ্যাসেট। যদি সেলস না থাকে, সেলস হলো ফার্স্ট প্রিফারেন্স, সেলস যদি না থাকে সেক্ষেত্রে কি ইউজ করব, কস্ট অফ গুডস সোল্ড ইউজ করব। হলো, এবার 4 নম্বরে আমরা যাব, ওয়ার্কিং ক্যাপিটাল টার্নওভার রেশিও। তাহলে দেখেন ওয়ার্কিং ক্যাপিটাল একটা নাম, টার্নওভার একটা নাম। টার্নওভার যেহেতু অলওয়েজ উপরে বসে, উপরে বসবে, ওয়ার্কিং ক্যাপিটাল নিচে বসবে। আচ্ছা, ওয়ার্কিং ক্যাপিটাল মানে কি এটা আমাদেরকে জানতে হবে, কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লাইবিলিটিজ। আপনাদের 25-26 পেজে সব ফর্মুলা রেশিওর দেওয়া আছে, আপনারা জাস্ট বসে স্টাডি করবেন, ইনশাল্লাহ সব দখল হয়ে যাবে। ঠিক আছে, আমি যখন যেটা পড়াচ্ছি সেটা পড়েন, আগামী দিন আরো 2 টাইপস আছে, এগুলো সব আলোচনা করে দিব। তাহলে দেখেন টার্নওভার মানে কি, সেলস, সেলস যদি না থাকে কি লিখবো, কস্ট অফ গুডস সোল্ড। আর নিচে যেটা আছে ওয়ার্কিং ক্যাপিটাল, সেটাই বসবে ওয়ার্কিং ক্যাপিটাল। ঠিক আছে, এই হচ্ছে আমাদের 4টা ফর্মুলা। লেস দেন 1 মিনিটে চলে এসেছি, সুতরাং আর আলোচনা বাড়াচ্ছি না। আপনারা ঠিক এইভাবে কেটে কেটে নিয়ম ধরে প্র্যাকটিস করেন। আমি সব পেজ দিয়ে দিলাম, রাতের পড়া রাতেই করে ফেলেন, কালকে আপনারা রিভাইজ করবেন। তাহলে কি হবে, পড়াটা আপনাদের দখলে যাবে, ইনশাল্লাহ আগামী দিন আমরা রেশিও শেষ করে দিব। ঠিক আছে, আপনারা এইভাবে করে পড়াশোনা করেন যাতে করে এটা কাভার করা যায়। 2 মাসের মতো মাত্র টাইম আছে, ভালো মতো পড়াশোনা করলে ইনশাল্লাহ পাস হয়ে যাবে। আর যারা গ্যাপ দিবেন তারা কিন্তু পাস করতে পারবেন না, আবার পড়তে হবে। ঠিক আছে, সুতরাং সবাই একটু সিরিয়াস হয়ে যান, সিরিয়াস মোডে পড়াশোনা করেন।
আমরা আগামী 1 মাসের মধ্যে এগুলো শেষ করে লাস্ট মাস আমরা কি করব, লাস্ট মাস আমরা শুধু প্রিভিয়াস কোশ্চিন গুলো সলভ করব। ঠিক আছে, এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। আমি 15টা ক্লাসে 15টা কোশ্চিন সলভ করে